আচ্ছা, তো ব্যাকলিংক মূলত জিনিসটা কি? ব্যাকলিংক হচ্ছে কোনো একটা ওয়েবসাইট হতে অন্য একটা ওয়েবসাইটে, বা কোনো একটা ওয়েবের পেজ হতে অন্য আর একটা ওয়েবের পেজ, বা কোনো একটা পোস্ট হতে অন্য কোনো একটা পোস্টের মাঝে যে কানেকশন তৈরি করা হয়, সেই কানেকশন তৈরি করার একটা মাধ্যমের নাম হচ্ছে ব্যাকলিংক। ঠিক আছে। এখন এই যে ব্যাকলিংক, ব্যাকলিংকটাকে মূলত ব্যাকলিংক কেন বলা হয়? ব্যাকলিংক বলার একটা কারণ হচ্ছে যে এই যে লিঙ্কটা বা মাঝখানে যে মাধ্যমটা কাজ করে, এটা কিন্তু কাজ করে পেছন থেকে। ঠিক আছে। একদম ডিরেক্টলি আপনাকে ওপেনলি দেখাচ্ছে না, এটা আপনাকে পিছন থেকে কাজ করতেছে। সো এই কারণে এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে ব্যাকলিংক। এখন ব্যাকলিংক কিন্তু অনেক টাইপের হয়। যেমন ব্যাকলিংকের টাইপের মধ্যে যদি আমি একটু আবার ভাগ করে দেই, এই ভাগগুলো আবার করা হয় হচ্ছে বেসিক ব্যাকলিংক আর অ্যাডভান্স ব্যাকলিংকের মধ্যে। ঠিক আছে। যেমন হচ্ছে ব্যাকলিংক তো অনেক ধরনের হতে হয়। এখন সেই ব্যাকলিংক গুলোর মাঝখানে আবার কিছু থাকে যে নর্মাল, মিডিয়াম পাওয়ারের, যেগুলোর কাজ করলে মিডিয়াম লেভেলের কাজ হয়, আর কিছু আছে অ্যাডভান্স, খুব ভালোভাবে কাজ করে ওয়েবসাইটের জন্য। তো এই যে বেসিক ব্যাকলিংক, বেসিক ব্যাকলিংকের মধ্যে কিছু ব্যাকলিংক পড়ে, তার মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ব্লক কমেন্ট। বেসিক ব্যাকলিংকের আমাদের ফার্স্টের জিনিসটা কি? ব্লক কমেন্ট। তারপরে একটা আছে সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইল ব্যাকলিংক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। তারপরে আছে আমাদের ফ্রম পোস্টিং, ডিরেক্টরি সাবমিশন, কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক। এগুলো হচ্ছে এক এক টাইপের ব্যাকলিংক, আর এইখানে যে কয়টা টাইপ দেয়া আছে এগুলো হচ্ছে বেসিক ব্যাকলিংকের মধ্যে পড়ে। এখন যে ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করবে, যে ব্যাকলিংক যে শুধুমাত্র এই কয় প্রকারের তা কিন্তু না। ব্যাকলিংকের হিউজ ধরনের টাইপস আছে, যেগুলো যদি আমরা প্রত্যেকটাই করতে যাই তাহলে আমাদের অ্যারাউন্ড বছরখানেক সময় লেগে যাবে, আমরা যদি প্রত্যেকটা ব্যাকলিংক করতে যাই। বাট আমরা এখানে যে ব্যাকলিংক গুলো দেখবো, এই ব্যাকলিংক গুলো হচ্ছে মূলত বর্তমান সময়ে সব থেকে হাইপে যে ব্যাকলিংক গুলো আছে, মানে যেগুলো সব থেকে বেশি চলতেছে, যেগুলো দিয়ে কাজ হয় বেশি। এরপরে যদি আমরা একটু অ্যাডভান্স ব্যাকলিংকের মধ্যে আসি, অ্যাডভান্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গেস্ট পোস্টিং, ব্লগার আউটরিচ, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, স্কাই স্ক্রাপার ব্যাকলিংক বা লিঙ্ক আউট স্ট্র্যাটেজি, আরেকটা হচ্ছে টিয়ার ব্যাকলিংক, আরেকটা পিবিএন। এই হচ্ছে ব্যাকলিংকের টাইপ এগুলো। তো এই জিনিসগুলোকে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে শিখবো। ঠিক আছে। সো এটা নিয়ে এখন ইন ডিটেইলে কথা বলার কিছু নাই যে এইগুলো কোনটা কি, কিভাবে কাজ করে, এটা আমরা ধাপে ধাপে যেহেতু শিখবো, সো এটা নিয়ে আপাতত আমরা ডিসকাস করব না। আমরা একটু নিচের দিকে আসি। এখানে যদি আমরা দেখতে পাই যে আমাদের যে লিঙ্ক বিল্ডিংটা হয় বা লিঙ্কটাকে আমরা করি, এই লিঙ্কটার আবার দুইটা প্রকার আছে, দুই প্রকারের লিঙ্ক হয়। যেমন প্রথমটা হচ্ছে নো ফলো, আরেকটা হচ্ছে ডু ফলো। আমি যদি একটু আপনাদের দেখানোর, বোঝানোর সুবিধার্থে একটা পেইন্ট টুলসটা নেই। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন যে নো ফলো আর ডু ফলো জিনিসটা কি। মনে করেন এইখানে একটা ওয়াটার বোতল আছে। ঠিক আছে। এই একটা পুকুর, এই পুকুরে কিছু পানি আছে। আবার এইখানে আরো একটা পুকুর আছে, এই পুকুরটাতে হচ্ছে কিছু ময়লা পানি আছে। এখানে হচ্ছে ময়লা পানি আছে আর এখানে হচ্ছে পরিষ্কার পানি আছে। এখন ব্যাকলিংকের কাজ কি? মূলত হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের মাঝখানে লিংক করে দেয়া, তাই তো, কানেকশন তৈরি করা। এখন ধরেন আমি এইখান থেকে যদি কোনো, এখান থেকে আমি যদি কোনো একটা করি, ধরেন এই একটা আমার পানির বোতল আছে, এই একটা পানির বোতল আছে। এখন আমি যদি এর মাঝখানে কোনো একটা করতে চাই, মানে হচ্ছে আমি এর মাঝখানে কোনো একটা কানেকশন তৈরি করতে চাই, তাহলে আমি কি করব? আমি একটা কানেকশন তৈরি করে দেই।
আমি এখান থেকে একটা কানেকশন তৈরি করলাম, এখান থেকে একটা কানেকশন তৈরি করলাম, ধরেন একটা ফানেল ক্রিয়েট করলাম যেখান থেকে পানি আদান প্রদান হচ্ছে। এখন এইখানে আছে আমার কি কিছু আহ ময়লা পানি আছে, ঠিক আছে, আমি এখানে একটু লিখে দেই যাতে করে আপনাদের সুবিধা হয়। এখানে যদি আমার হচ্ছে তো এখানে কি হচ্ছে, যখনই আমি এই পানির সাথে এই পানির একটা কানেকশন তৈরি করে দিচ্ছি, এর মিডিলে কি হচ্ছে, এই যে ময়লা যে পানিটা আছে সেটা কি এই যে ভালো যে পানিটা আছে সেটার সাথে মিলে যাচ্ছে না? এখানে কিন্তু আমার ময়লা পানির সাথে আমার ভালো পানিটা মিলে যাচ্ছে কানেকশনটা তৈরি করে দেওয়ার পরে। এখন একটা ব্যাপার যদি একটু খেয়াল করেন, যে আমি এইটার মাঝখানে, এই ফানেলের মাঝখানে যদি আমি একটা ফিল্টার ক্রিয়েট করে দিই, ধরেন আমি এই ফানেলের মাঝখানে কি করলাম, একটা ফিল্টার ক্রিয়েট করে দিলাম যেখান থেকে পানি যাবে বাট ফিল্টার হয়ে যাবে। এখানে আমি একটা ফিল্টার বসায় দিছি। এখন কি হবে, এইখান থেকে যদি কোনো ময়লা পাস হয়, আমি এখানে একটু এখানে একটা ফিল্টার আমি দিয়ে দিলাম। এখন এই ডাস্ট ওয়াটার যদি এদিকে যেতে চায় তাহলে কি হচ্ছে, এই ফিল্টারের মাঝখানে সেই ডাস্টটা কিন্তু আটকে যাচ্ছে, সেটা কিন্তু আর ফ্রেশ পানির সাথে মিলতেছে না, বাট পানি কিন্তু আদান প্রদান হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে এই ফিল্টারটা যেটা আছে, এই ফিল্টারটা মূলত কাজ করে নো ফলো হিসেবে। এই ফিল্টারটা কাজ করে নো ফলো হিসেবে। আর এই যে ডিরেক্ট ওয়াটার পাস করার যে কানেকশনটা আছে, ডিরেক্টলি যে কানেকশনটা আমরা তৈরি করে দিছিলাম, সেটা হয় হচ্ছে ডু ফলো হিসেবে। এখন এইখানে তাহলে ব্যাপারটা কি চলতেছে, এটা তো নো ফলো ডু ফলো তো বুঝলাম, যে নো ফলো হচ্ছে একটা ফিল্টার ক্রিয়েট করতেছে, আর ডু ফলো হচ্ছে ডিরেক্টলি পাস করতেছে, কোনো ফিল্টার নাই। তাহলে এটার কারণটা কি, বা এটা ওয়েবসাইটে কিভাবে কাজ করে? এটা ওয়েবসাইটে কাজ করার যে মাধ্যমটা বা যে পদ্ধতিটা হয় সেটা হচ্ছে যে, এখান থেকে যখনই আমরা একটা ওয়েবসাইটকে, এখানে ধরেন আমরা মনে করলাম এটা ওয়েবসাইট অন, ওয়েবসাইট ওয়ান, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট টু, টু। এখন দেখেন, এই ওয়েবসাইট ওয়ান কে আমি যখন ওয়েবসাইট টু এর সাথে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দেওয়ার পরে কি হচ্ছে, এই ওয়েবসাইটে যত ভিজিটর আছে তারা কিন্তু এই ওয়েবসাইটে যেতে পারতেছে, আবার এই ওয়েবসাইটের ভিজিটরও এই ওয়েবসাইটে আসতে পারতেছে। এখন এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা যখনই হচ্ছে ওয়েবসাইট অডিট করছি, কম্পিটিটর অ্যানালাইসিস করছি, আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে কোনো ওয়েবসাইটে কোনো ধরনের প্রবলেম থাকার কারণে তার ওয়েবসাইটকে কিন্তু র্যাঙ্ক ফল করানো হয়। ধরেন সেটা ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু হোক, বা খারাপ কোনো ব্যাকলিংকের কারণে হোক, বা যে কোনো কারণে হোক, ওয়েবসাইটকে কিন্তু ডাউনগ্রেডও করা হয়, আবার উপরের দিকেও নেওয়া হয়। যেমন আমরা দেখছিলাম মজ থেকে স্প্যাম স্কোর চেক করছিলাম না আমরা, আমরা কিন্তু মজ থেকে স্প্যাম স্কোর চেক করছিলাম কি কারণে,
যে ওই ওয়েবসাইটটা এখন কি পর্যায়ে আছে, খারাপ পর্যায়ে আছে না ভালো পর্যায়ে আছে সেটা দেখার জন্য। তো এই যে আহ, যে খারাপ জিনিসগুলো একটা ওয়েবসাইটে থাকে, যেসব কারণে হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং ফল করে, সেই প্রবলেম গুলোর কারণে যেন আপনার ওয়েবসাইটেও কোনো ইফেক্ট না পড়ে, সেই কারণে হচ্ছে আমরা কি করি, নো ফলো ব্যাকলিঙ্ক গুলো করি। ধরেন আমরা এমন কিছু ওয়েবসাইট খুঁজে বের করলাম যেই ওয়েবসাইটে হিউজ পরিমাণে ট্রাফিক আছে। এরকম অনেক ওয়েবসাইট পাওয়া যাবে যে ওয়েবসাইটে হিউজ পরিমাণে ট্রাফিক আছে, বাট তারা যে কোনো ধরনের কোনো রুলস ভঙ্গ করে সেই কাজগুলো করতেছে, যার কারণে গুগল তার ওয়েবসাইটকে ভালো নজরে দেখতেছে না, র্যাঙ্ক থেকে নামায় দিচ্ছে। বাট তারপরেও র্যাঙ্কে না থাকার পরেও তার ওয়েবসাইটে কিন্তু ভালো পরিমাণের ভিজিটর আছে। তো এখন এরকম কয়েকটা ওয়েবসাইট যদি আমরা পাই, সেই ওয়েবসাইট থেকে ধরেন আমার কি দরকার, আমার কিছু লিংকের দরকার যাতে করে আমি ওই ভিজিটর গুলোকে নিয়ে আসতে পারি আমার ওয়েবসাইটে। সেই কারণে আমি কি করলাম, ওইখানে একটা আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দিলাম। এখন এই যে ব্যাকলিঙ্কটাকে আমি ক্রিয়েট করলাম, এই ব্যাকলিঙ্কটাকে ক্রিয়েট করার পরে এখন যদি ওই ওয়েবসাইটটা র্যাঙ্কিং ফল করে, তাহলে কি আমার ওয়েবসাইটটাও র্যাঙ্কিং ফল করবে, যেহেতু এদের মাঝখানে কোনো ফিল্টার নাই। আর ফিল্টার না থাকার কারণে ডাস্ট গুলো আমার এদিকেও চলে আসতেছে। সো এই কারণে হচ্ছে আমার ওয়েবসাইটও র্যাঙ্ক ফল করার সম্ভাবনা থাকে। বাট এক্ষেত্রে যদি আমি ওইটাকে নো ফলো হিসাবে লিঙ্ক করে দেই, তাহলে কি হচ্ছে, আমার ওয়েবসাইটে ওই ওয়েবসাইটের ভিজিটর আসতেছে, বাট আমার ওইখান থেকে কিন্তু ওই ওয়েবসাইট র্যাঙ্কে আপ হলো বা ডাউন হলো তাতে কিন্তু আমার ওয়েবসাইটের কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে? তো নো ফলো ডু ফলোর কারণে কি হয়, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে লিঙ্ক জুস পাস হয়, বাট ওয়েবসাইটের খারাপ দিকগুলো ওদিকে আসে না। ঠিক আছে? সহজ কথায় যদি আমি বলি যে ডু ফলো ব্যাকলিংকের মাধ্যমে লিঙ্ক জুস ডিরেক্টলি পাস হয়, যাতে করে এক ওয়েবসাইট যদি র্যাঙ্কিং এ উপরে যায় তাহলে অন্য ওয়েবসাইটও র্যাঙ্কিং এ উপরে যাবে, আবার অন্য ওয়েবসাইট যদি র্যাঙ্কিং এ ডাউনে আসে তাহলে আরেকটা ওয়েবসাইটও র্যাঙ্কিং এ ডাউনে চলে যাবে। আর নো ফলো ব্যাকলিংকে কি হয়, নো ফলো ব্যাকলিংকে হচ্ছে ডিরেক্টলি র্যাঙ্কিং জুস পাস না করে ওয়েবসাইটের ভিজিটর আদান প্রদান করা হয়। ঠিক আছে? তো এই নো ফলো ডু ফলো কি ক্লিয়ার আপনাদের? জি স্যার। বুঝতে না পারলে বলবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের নো ফলো ডু ফলোর মধ্যে পার্থক্য। এখন দেখেন এই কিভাবে আমরা বুঝবো যে এটা আসলে নো ফলো না ডু ফলো ব্যাক, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি একটু খেয়াল করি যে এখানে দেখেন, আমরা যখনই নো ফলো ব্যাকলিঙ্ক করব, নো ফলো ব্যাকলিঙ্ক করার সময় কিন্তু আমাদের ওই ব্যাকলিঙ্কের পেছনে একটা কোড কাজ করে। সেই কোডটা এখানে দিয়ে দেওয়া আছে। সেই কোডটা কি? নো ফলো ব্যাকলিঙ্কের ক্ষেত্রে যে কোডটা কাজ করে সেটা হচ্ছে যে এইখানে যে কোডটা দেয়া আছে এই কোডটা কাজ করে হচ্ছে নো ফলো হিসেবে। যেমন এখানে এই যে কোডটা আছে, এ ট্যাগ শুরু হয়েছে, তারপরে হচ্ছে এইচ রেফ মানে এইচ রেফারেল ইকুয়াল টু আপনার যে ডাবল কোটেশন দিয়ে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা দিবেন, মানে আপনি যে ওয়েবসাইটটাকে লিংক করতে চান সেই ওয়েবসাইটটাকে দিবেন। এরপরে আপনি এখানে লিখে দিবেন রেফারেল ইকুয়াল টু নো ফলো। যেহেতু আমি নো ফলো ব্যাকলিংক করতে যাচ্ছি সেহেতু এখানে হবে হচ্ছে রেফারেলে নো ফলো। দেন কি হচ্ছে, আমার লিংকের টেক্সট মানে হচ্ছে আমি যে লেখাটার উপরে লিংকটাকে ধরে রাখতে চাচ্ছি সেই লেখাটা, দেন হচ্ছে আমার এই ট্যাগটাকে ক্লোজ করে দিতে হচ্ছে। সেম টু সেম ডু ফলোর ক্ষেত্রে কি হয়, ডু ফলোর ক্ষেত্রে আমার সবকিছুই ঠিক থাকবে, বাট এইখানে রেফারেলে কোনো নো ফলো বা কিছুই থাকবে না, বা রেফারেল জাতীয় কিছুই থাকবে না। ঠিক আছে? তো এই হচ্ছে নো ফলো আর ডু ফলোর কোড। তো এই কোডটা মূলত হচ্ছে আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি আমাদের জন্য দরকার হয় না, কারণ ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট নো ফলো ডু ফলো করার অপশন দেয়া থাকে। তো ওটা আমাদের আগে থেকেই থাকবে। তো আমাদের আর এই কোডটা করতে হবে না।
ঠিক আছে? আচ্ছা, স্যার ডু ফলো তো স্যার আমার আমার ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে ওটাতে করলে তো স্যার কোনো সমস্যা নেই না স্যার? না, ডু ফলো হচ্ছে নিজের ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটে করলে কোনো ধরনের প্রবলেম হবে না। কেননা হচ্ছে আমার ওয়েবসাইট, সেটা র্যাঙ্কিং এ আসুক বা না আসুক সেটা কোনো প্রবলেম হচ্ছে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন এই ডু ফলো কিন্তু আমরা অন্যান্য ওয়েবসাইটেও করব। এখন অনেকের মনে হতে পারে যেহেতু ডু ফলো করলে এত প্রবলেম হয়, যে ওই ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসলো বা না আসলো এটার উপরও ডিপেন্ড করে, তাহলে আমার ডু ফলো করার দরকার নাই, আমি সব নো ফলো করব। না, আপনি এরকমও করতে পারবেন না। ঠিক আছে, পার্সেন্টেজ আছে। কেন স্যার? হ্যাঁ, স্যার আমি তো এইটাই ভেবে রাখছি যে যদিও করি নো ফলো করবো, ডু ফলো দরকার নেই। না না, এরকম করা যাবে না। তাহলে আপনার ওয়েবসাইটে যদি আপনি র্যাঙ্কিং জুসই না নেন, আপনি যদি র্যাঙ্কের যে পাওয়ারটা বা লিঙ্ক জুসটাই যদি আপনি না নেন, তাহলে আপনি শুধু ট্রাফিকের জন্য লিঙ্ক করে তো কোনো লাভ নেই, তাই না? শুধু ট্রাফিকের জন্য লিঙ্ক করে কোনো লাভ নেই, আপনাকে ওখান থেকে লিঙ্ক জুসও নিতে হবে আপনার ওয়েবসাইটকে তাড়াতাড়ি গ্রো করাতে হলে। ঠিক আছে, এটা হচ্ছে স্যার আমার ব্যাপার। ট্রাফিক আসলে তো স্যার এমনি গ্রো করবে, আর যদি আমি সবকিছু স্যার ঠিক রাখি তাহলে স্যার। হ্যাঁ ঠিক আছে, ট্রাফিক আসলে আপনার সাইট গ্রো করবে, বাট আমাদের তো 2-3 মাসের মধ্যেই র্যাঙ্কে চলে আসতে হবে, তাই না? তারপরেও আমরা কি করি, আমরা হচ্ছে এখন এই ক্ষেত্রে আবার ব্যাপার হচ্ছে কি, এই ব্যাকলিংক মূলত হচ্ছে গুগল পছন্দ করে না। ঠিক আছে, ব্যাকলিংক করার মূল নিয়ম হচ্ছে কি, আমরা যেটাকে হচ্ছে ম্যানুয়ালি করি, আসলে এরকম ভাবে নিয়ম না ব্যাকলিংকের। ব্যাকলিংক করার, ব্যাকলিংকের নিয়ম হচ্ছে যেটা অটোমেটিকলি হবে। যেমন ধরেন আপনি কি করতেছেন, আমি আপনাকে যদি আবার একটু পেইন্ট টুলস এর মাধ্যমেই দেখাই। যে ধরেন আপনি কি করেন, আপনি এসি রিমোট বিক্রি করতেছেন, বা এসি রিলেটেড আপনার একটা ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইট অন, যেটা হচ্ছে এসি রিলেটেড কথাবার্তা বলা হয় যে ওয়েবসাইটে। আর এইখানে ধরেন ওয়েবসাইট 2, যেখানে হচ্ছে এসির রিমোট নিয়ে কথা বলা হয়। এখন আপনার ওয়েবসাইটে কি আছে, এসি নিয়ে কথা বলা আছে, বাট আপনার কাছে কি এসির রিমোট সম্পর্কে কোনো ধারণা নেই, বা আপনার ওয়েবসাইটে এসির রিমোট নিয়ে কোনো কন্টেন্ট দেয়া নাই। এখন যার এসি আছে, তার কিন্তু এসির রিমোট নিয়েও প্রবলেম হতে পারে, তার এসির রিমোট সম্পর্কেও জানার প্রয়োজন হতে পারে। তো এখন আপনি কি করবেন, আপনি এরকম কিছু ওয়েবসাইট খুঁজে বের করবেন যে ওয়েবসাইটে এসির রিমোট নিয়ে কথা বলা আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার এসির রিমোট নিয়ে কথা যারা বলতেছে এরকম কিছু ওয়েবসাইটকে আপনার খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তাদের কন্টেন্টের লিংক আপনার ওই এসির নিয়ে যেখানে কথা বলতেছেন সেখানে আবার একটু লিখে দিবেন যে ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট এসি রিমোট অর লাইক সামথিং দেন ক্লিক হিয়ার, এরকম করে আপনি এটা দিয়ে দিলেন। এখন বিষয় হচ্ছে, আপনি এখান থেকে এরকম ভাবে ম্যানুয়ালি করে নিচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে অর্গানিক ওয়ে। বাট আমরা এখন কি করি, আমরা করি হচ্ছে মূলত যে একটা ওয়েবসাইটে আমি দেখলাম যে এসির রিমোট নিয়ে কথা বলতেছে, আমি তাকে যে নক করতেছি যে দেখেন আপনার কাছে তো এসির রিমোট নিয়ে কথা বলা আছে, আমার কাছে এসি নিয়ে কথা বলা আছে। ঠিক আছে, তো আপনি চাইলে আপনি আমার ওয়েবসাইটকে একটা লিংক দিয়ে দেন আপনার ওয়েবসাইটের সাথে, আর আপনার ওয়েবসাইটকে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি। মানে ওয়ান কাইন্ড অফ আদান প্রদান করতেছি। ঠিক আছে, যেটা আসলে গুগল পছন্দ করে না।
জি স্যার বুঝিনি স্যার, একটু আরেকবার বলবেন? ব্যাপারটা হচ্ছে যে আমরা বর্তমানে যে কাজটা করি, একজনের সাথে আরেকজন লিঙ্ক গুলো কি করি, আদান প্রদান করি, বিনিময় করি। যে আমরা খুঁজে খুঁজে বের করি এরকম কে কে আছে যার ওয়েবসাইটে এই এসির রিমোট নিয়ে কথা বলা আছে, এরকম ওয়েবসাইট খুঁজে বের করে তাদেরকে আমরা যে বলি যে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে এই রিলেটেড এসি রিলেটেড কথা আছে আর আপনার ওয়েবসাইটে এসি রিমোট নিয়ে কথা আছে। তাহলে আমরা চাইলে কিন্তু দুইজন দুইজনের মধ্যে কিছু কানেকশন দিয়ে বা ব্যাকলিংক ক্রিয়েট করে আমরা কিন্তু আমাদের দুইজনেই কিছু প্রফিট নিতে পারি। ঠিক আছে, এরকম কনভেন্স করে আমরা এই ব্যাকলিংক গুলো নেই, যেটা হচ্ছে মূলত নিয়ম না। মূলত নিয়ম হচ্ছে যে আপনি নিজে খুঁজে নিবেন, আপনি তাকে কোনো নক করবেন না, কিছু করবেন না, আপনি খুঁজে নিজের মতো করে একটা লিঙ্ক তাকে দিয়ে দিবেন যে হ্যাঁ এখানে কিছু ইনফরমেশন আছে, আপনার ভিজিটররা চাইলে এখান থেকে যেন সেই ইনফরমেশন গুলো কালেক্ট করে নিতে পারে। ঠিক আছে, এরকম ভাবে করতে হবে নিয়ম অনুযায়ী। বাট আমরা সেটা করি না। আমরা করি কি, আমরা নিজেরা নিজেরা কন্ট্যাক্ট করে নিজেরা নিজেরাই ইচ্ছা মতো লিঙ্কটাকে আদান প্রদান করে নিই। তো এই জিনিসটা আসলে গুগল পছন্দ করে না। তারপরেও পছন্দ না করলেও কিছু করার নেই, আমাদের করতে হবে, তাই আমরা এটাকে করি। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপরে আমরা আবার কন্টিনিউ করছি। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের এই যে লিঙ্ক বিল্ডিং এর শুধু যে নো ফলো ডু ফলো তা কিন্তু না, আমাদের এর মধ্যে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে স্পন্সর্ড লিঙ্ক এন্ড ইউজিসি লিঙ্ক। যে দুইটা লিঙ্ক আমরা কখনোই ব্যবহার করব না। কি কি আমরা ব্যবহার করব না? স্পন্সর্ড এন্ড ইউজিসি। স্পন্সর্ড লিঙ্ক আমরা কেন ব্যবহার করব না? স্পন্সর্ড লিঙ্ক ব্যবহার না করার কারণ হচ্ছে, স্পন্সর্ড মানে কি, কোনো কিছু টাকার বিনিময় করা হচ্ছে, মানে টাকার বিনিময়ে যে প্রমোশনটা করা হচ্ছে। এখন আপনি যদি টাকার বিনিময়ে কাউকে লিঙ্ক দেন, তাহলে কি হচ্ছে, গুগল ডিরেক্টলি আপনার ওই লিঙ্কটাকে তার খারাপ যে দৃষ্টি আছে সেটা দিয়ে দেখবে। কেন? এটার কারণটা কি? কারণ হচ্ছে আপনার যে ওয়েবসাইটে আপনি তাকে লিংকের জন্য টাকা নিচ্ছেন, এখানে ব্যাপার হচ্ছে গুগল বর্তমান সময়ে সে চায় না কেউ কারোর সাথে টাকার লেনদেন করুক গুগলকে ছাড়া। যেমন এই স্পন্সর্ড লিংক করানোর জন্য গুগলের কিন্তু আলাদাভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে, সেটা হচ্ছে গুগলের অ্যাডস, যার মাধ্যমে আমরা চাইলে কি করতে পারি, টাকা দিয়ে গুগলে হচ্ছে অ্যাডভার্টাইজ রান করতে পারি। সো আপনার আর লিংক কিনতে হবে না, টাকা দিয়ে লিংক কেনার কোনো দরকার নেই, এটা গুগল বলতেছে। সো এই কারণে আপনি যদি স্পন্সর্ড লিংক ব্যবহার করেন, তাহলে সেটা আপনার ওয়েবসাইটের জন্য লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়ে যাবে। আরেকটা হচ্ছে ইউজিসি। ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। তো এই ইউজিসি লিঙ্কটাও আমরা ব্যবহার করব না। আচ্ছা, এরপরে আমরা যদি একটু চলে আসি আমাদের অ্যাঙ্কর টেক্সটের মধ্যে। অ্যাঙ্কর টেক্সটটা কি? অ্যাঙ্কর কি আমরা চিনি যে আসলে অ্যাঙ্কর কি? স্যার যেটা স্যার প্রধান রোল করে স্যার, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। না, এরকম না। পাপাই কার্টুন দেখছেন সবাই? পাপাই কার্টুন দেখছেন? ধরে রাখার জন্য ভাইয়া, কিছু আটকে রাখার জন্য। এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে অ্যাঙ্কর, যেটা দিয়ে জাহাজকে বেঁধে রাখা হয়। ঠিক আছে, তো এই যে অ্যাঙ্কর, এই অ্যাঙ্করটা ব্যবহার করা হয় কেন? জাহাজকে বেঁধে রাখার জন্য। কিসের মাধ্যমে? শিকলের মাধ্যমে। এখন এইখানে অ্যাঙ্কর টেক্সট কেন বলা হচ্ছে? আমরা যখনই কোনো একটা লিংক করি, ধরেন আমি এই কথাটাকে যদি লিংক করতে যাই, আমি এইখানে একটা লিংক করব। লিংক করতে গেলে কি করতে হচ্ছে, আমি ধরেন এই একটা ওয়েবসাইট নেই আমি,
যেটা করে আপনাদের জন্য ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এইখান থেকে এইটাকে আমি কি করতে চাচ্ছি, এই জিনিসটাকে আমি লিংক করতে চাচ্ছি। এখন লিংক করার জন্য আমাকে কি করতে হবে, আমি এইখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করলাম, এইখানে আমি এই লিংকটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, এটা কিন্তু এখন একটা লিংক হয়ে গেছে। এখন দেখেন এই যে আমার লিংকটা, এই ওয়েবসাইটটাকে আমি কোথায় বেঁধে রাখলাম, এই লেখাটার মাধ্যমে বেঁধে রাখছি না এইখানে। জি স্যার। তো এই যে লেখাটা, এই লেখাটা এখন কি হিসাবে কাজ করতেছে, অ্যাঙ্কর হিসাবে। এই লেখাটা এখন অ্যাঙ্কর হিসেবে কাজ করতেছে। আর মূলত এই কারণেই হচ্ছে এই লেখাগুলোকে অ্যাঙ্কর টেক্সট বলা হয়। যেই লেখার উপরে লিংক করা হয় সেই লেখাটাকে মূলত অ্যাঙ্কর টেক্সট বলা হয়। এখন এই অ্যাঙ্কর টেক্সটের কিন্তু আবার কিছু ক্যাটাগরি আছে। অ্যাঙ্কর টেক্সটের আবার কিছু ক্যাটাগরি আছে। কি কি ক্যাটাগরি আছে অ্যাঙ্কর টেক্সটের ক্যাটাগরির মধ্যে? আমি যদি একটু খেয়াল করি, ধরেন অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি যদি বলি অ্যাঙ্কর টেক্সট ক্যাটাগরির মধ্যে বেস্ট গলফ ক্লাব হচ্ছে আমার একটা কিওয়ার্ড। বেস্ট গলফ ক্লাব আমার একটা কিওয়ার্ড। এখন আমি এই কিওয়ার্ডের উপর বেস করে লিংক করতে চাচ্ছি। এখন এই অ্যাঙ্কর টেক্সটের আগে আমরা ক্যাটাগরি গুলো সম্পর্কে একটু জানি, যে ক্যাটাগরির নামগুলো কি কি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, তারপরে হচ্ছে পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচ, তারপরে আসতেছে আমাদের নেকেড ইউআরএল, তারপরে আসতেছে আমাদের জেনারিক, তারপরে এলএসআই, দেন অথর নেম, আরেকটা হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড। এখন এই যে অ্যাঙ্কর টেক্সটের যে ক্যাটাগরি গুলো আছে, এই ক্যাটাগরি গুলোর মধ্যে আমি যদি একটু খেয়াল করি, যখনই আমি আমার কিওয়ার্ডটা নিয়ে আমি লিংক করতে যাব, এখানে যদি আমি এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সটের কাজ করতে যাই, তাহলে আমার কোন জিনিসগুলো মূলত এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট হবে? আমি যদি আমার এই কিওয়ার্ডটায় কোনো ধরনের লিংক করতে চাই এবং এই কিওয়ার্ডের সেম টু সেম লেখাটার উপরেই যদি আমি আমার ওয়েবসাইটের লিংকটা করি, তাহলে সেটা হয়ে যাবে আমার এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। মানে হুবহু আমার যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটার উপরেই আমি কি করলাম, অ্যাঙ্কর অ্যাঙ্কর করলাম আমার লিংকটাকে। তার কারণে এই লেখাটাকে মূলত বলা হবে হচ্ছে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। এরপরে যদি আমি দেখি যে আমার পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচ যেটা আছে, এখানে যদি আমি একটু খেয়াল করি, এই পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচ কোনটাকে বলা হবে? পার্শিয়াল ম্যাচ মূলত বলা হবে হচ্ছে, ধরেন আমার কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু ওয়ার্ড অ্যাড করে আমি যদি কোনো অ্যাঙ্কর টেক্সট তৈরি করি। ধরেন এখানে আমার কিওয়ার্ড আছে কি, টপ, আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট গলফ ক্লাব। এখানে আমার কিওয়ার্ডটা কি, বেস্ট গলফ ক্লাব। এখন ধরেন আমি এখানে পার্শিয়াল ম্যাচ করার জন্য আমি এখানে কি করলাম, টপ 10 বেস্ট গলফ ক্লাব। একটা কথা আছে, আমি সেই কথাটার উপরে লিংক করে দিলাম, তাহলে এটা কি হচ্ছে, আমার পার্শিয়াল ম্যাচ হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। এখন ফ্রেজ ম্যাচের মধ্যে যদি আমি খেয়াল করি, ফ্রেজ ম্যাচের মধ্যে কি পড়তেছে? ফ্রেজ ম্যাচের মধ্যে যেটা পড়তেছে সেটা হচ্ছে যে আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটার মতো হুবহু সেম মিনিংফুল যে ওয়ার্ড গুলো থাকবে সেই ওয়ার্ডে যদি আপনি অ্যাঙ্কর টেক্সট করেন। যেমন এখানে আমার আছে বাই গলফ ক্লাব অনলাইন। তো আমার মূলত কি গলফ ক্লাবটাকে ফোকাস করা হচ্ছে, আর বাই গলফ ক্লাব অনলাইন এটাও কিন্তু একটা গলফ ক্লাবকেই উল্লেখ করা হচ্ছে। সো এখানে বাই গলফ ক্লাব অনলাইন যদি আমি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ব্যবহার করি, তাহলে সেটা হয়ে যাবে ফ্রেজ ম্যাচ। এরপরে যদি আমি খেয়াল করি যে এখানে আছে হচ্ছে ব্র্যান্ডেড। এখন এই ব্র্যান্ডেডটা কি? ব্র্যান্ডেড হচ্ছে, ধরেন আমি যদি আমার একটা ওয়েবসাইট তৈরি করি যেখানে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে গলফ ক্লাব বা হচ্ছে অন্য যে নাম হতে পারে, যেমন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যে বাংলা লিংক হচ্ছে কি একটা ব্র্যান্ডের নাম, বা আরএফএল একটা ব্র্যান্ডের নাম, বা অ্যামাজন একটা ব্র্যান্ডের নাম।
সেই হুবহু ব্র্যান্ড নামের উপরেই যদি আমি লিঙ্কটা করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট। এরপরে আসতেছে আমাদের নেকেড ইউআরএল। এরপরে আসতেছে কি আমাদের নেকেড ইউআরএল। তো এই নেকেড ইউআরএলটা কি, আমরা ধরেন যেই ইটাকে আমরা মূলত হচ্ছে যেই কিওয়ার্ডটাকে আমরা যে ইউআরএলটাকে মূলত লিংক দিতে চাচ্ছি, হুবহু সেম ইউআরএলটাকে যদি আমি আমার অ্যাঙ্কর টেক্সট হিসেবে ব্যবহার করি তাহলে সেটা হয়ে যাবে আমার নেকেড ইউআরএল। এরপরে আমার আসতেছে জেনারিক। এখন এই জেনারিকটা কি? জেনারিক হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেটা অলওয়েজ আমরা দেখে থাকি, যে এমন হচ্ছে আজকে যদি আমরা একটু খেয়াল করে থাকি যে হচ্ছে আমরা যে কোনো জায়গায় যখনই কোনো লিংকের উপরে ক্লিক করি সেখানে লেখা থাকে ক্লিক হেয়ার, রিড মোর, ডাউনলোড নাও, ভিজিট হেয়ার, এরকম টাইপের লেখাগুলো কিন্তু লেখা থাকে। সো এই টাইপের যদি কোনো অ্যাঙ্কর টেক্সট থাকে যেটা স্বাভাবিকভাবে সবাই ব্যবহার করে, সেই অ্যাঙ্কর টেক্সটটাকে মূলত বলা হয় হচ্ছে জেনারিক অ্যাঙ্কর টেক্সট। এরপরে যেটা আছে আমাদের এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ডটা কি? আমার সাপোর্টিং কিওয়ার্ড। এখন এই সাপোর্টিং কিওয়ার্ডে এই সাপোর্টিং কিওয়ার্ডের উপরে যদি আমরা কোনো ধরনের অ্যাঙ্কর টেক্সট করি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের এলএসআই অ্যাঙ্কর টেক্সট। এরপরে যেটা থাকে আমাদের অথর নেম। অথর নেমটা কি? অথর নেম হচ্ছে ধরেন আমরা যে কন্টেন্টটা পাবলিশ করতেছি আমাদের নামের উপরেই যদি কোনো অ্যাঙ্কর টেক্সট করা থাকে তাহলে সেটা হয়ে যায় হচ্ছে আমাদের অথর নেম অ্যাঙ্কর টেক্সট। এরপরে যেটা থাকে আমাদের সাপোর্টিং কিওয়ার্ড আর এলএসআই কিওয়ার্ডটা সেম, সো এটার সেকেন্ড টাইম বলার দরকার নেই। এখন ধরেন এই অ্যাঙ্কর টেক্সটটাকে আপনি কেমন ব্যবহার করবেন, কোন অ্যাঙ্কর টেক্সটটাকে আপনি কত পরিমাণে ব্যবহার করবেন। এখানে যদি আমরা টোটাল অ্যাঙ্কর টেক্সটটাকে খেয়াল করি সেখান থেকে আমরা মূলত ব্যবহার করতে পারবো, ধরেন আমি টোটাল 100টা লিঙ্ক করতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। তো এই 100টা লিঙ্কের মধ্যে এর মধ্যে আমাদের ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট আমরা ব্যবহার করতে পারবো ম্যাক্সিমাম কয়টা? 70টা। 100টা লিঙ্কের মধ্যে আমি ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবো 70টা ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট। নেকেড লিঙ্ক ব্যবহার করতে পারবো মাত্র 20টা। জেনারিক অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করতে পারবো কত পার্সেন্ট? 5%। অথর নেম অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করতে পারবো 2%।
আর এলএসআই বা পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করতে পারবো 1 দিয়ে 5% মধ্যে, আর এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করতে পারবো লেস দেন 1%, মানে 1%-এরও কম ব্যবহার করতে পারবো। এখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যদি শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট করে রাখেন, যে আপনার কিওয়ার্ডটাকে হাইলাইট করার জন্য আপনি হচ্ছে এক্সাক্ট ম্যাচ করে রাখলেন সবকিছু, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটটা ওভার অপটিমাইজড হয়ে যাবে। কেন? ধরেন আপনার একটা মোবাইলের ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের চার্জার দিয়ে চার্জ দিতে হবে। এখন আপনি কি করলেন, 18 ভোল্টের চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন, আর ওটার ধারণ ক্ষমতা হচ্ছে 12 ভোল্ট, আপনি তাকে 18 ভোল্টের চার্জ দিচ্ছেন, তাহলে কি সে সেইটা নিতে পারবে? সেটা কিন্তু সে নিতে পারবে না। সো এই কারণে কিন্তু প্রবলেম হয়ে যাবে, আপনার ওভার অপটিমাইজড হয়ে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করার বদলে র্যাঙ্ক ফল করবে। এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাঙ্কর টেক্সট ডাইভার্সিটিটাকেও সেট করে রাখতে হবে। যেমন এখানে যদি আমরা একটু দেখি, পারফেক্ট অ্যাঙ্কর টেক্সটের মধ্যে যদি আমরা আসি, যে আমাদের অ্যাঙ্কর টেক্সটের মধ্যে এক্সাক্ট ম্যাচও থাকবে, ব্র্যান্ডেড অ্যাঙ্করও থাকবে, পার্শিয়াল ম্যাচও থাকবে, ইভেন নেকেড ইউআরএলও আমাদের থাকবে। আমরা শুধুমাত্র যে কোনো একটাই রাখবো না, সব সময় আমাদের সবকিছুই থাকবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাঙ্কর টেক্সটটাকে ঠিকঠাক ভাবে সাজায় রাখবো, যাতে করে আর আমাদের এটা তো এটা, একটা আর্টিকেলের ভিতর, তাই না স্যার? হ্যাঁ নাকি হ্যাঁ, একটা overall? আর্টিকেলের জন্য, আচ্ছা স্যার। ঠিক আছে, আমাদের একটা আর্টিকেলের জন্য আমরা এইভাবে করে রাখবো। সো এই যে মূলত লিংকের, ব্যাকলিংকের এই ধরন বা পদ্ধতিগুলো নিয়ে কারোর কি কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কি কারোর আর কোনো কোশ্চেন আছে? স্যার অর্থটা বুঝি নেই স্যার, অর্থটা কি? অথর নেম যেটা, জি স্যার। আচ্ছা ধরেন আপনার ওয়েবসাইটে আপনি কি করতেছেন, কন্টেন্ট পাবলিশ করতেছেন, তাহলে সেই কন্টেন্টের অথর কে? আপনি না? জি মানে স্যার। কন্টেন্টের মালিক কে? আপনি, তাই তো নাকি? এখন জি স্যার। কন্টেন্টের মালিক যেহেতু আপনি, আপনার নামের উপরে যদি কোনো অ্যাঙ্কর টেক্সট করা হয় তাহলে সেটা হবে হচ্ছে অথর নেম অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার? জি স্যার। এটা তো স্যার কোনো, যদি আমি স্যার ব্যক্তির নামে যদি কোনো একটা আর্টিকেল লিখি বা কোনো একটা কোম্পানির জন্য যদি স্যার একটা না, আর্টিকেল। কোম্পানির নাম হলে সেটা হয়ে যাবে হচ্ছে ব্র্যান্ডেড, আচ্ছা স্যার। ব্যক্তি হলে অথর, ওকে স্যার। ঠিক আছে, ব্যক্তি হলে অথর, আর যদি কোম্পানি হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে ব্র্যান্ডেড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো আজকের এই টপিক নিয়ে আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারোর তাহলে কোনো প্রবলেম নাই। আমরা স্যার আমার নেক্সট, আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এগুলা যে স্যার আমরা করবো স্যার, এই যে টেক্সট গুলা যে লিখবো স্যার, এগুলাতে স্যার আপনার তাহলে যে আমার যে ব্যাকলিংটা থাকবে স্যার, ওইটা কিভাবে স্যার আমি ফিক্সড করবো? মানে ব্যাকলিংটা কিভাবে মূলত করবেন, তাই? জি স্যার। সেটা তো আমরা ধীরে ধীরে দেখবো, ওয়েট করেন। ওকে এটা হচ্ছে স্যার। জাস্ট ডিটেইলস বললাম। আচ্ছা স্যার। আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের যে ব্যাকলিংকের যত ধরন আছে, এই প্রত্যেকটা ব্যাকলিংক আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। ক্লিয়ার? জি স্যার। আমরা আগামী ক্লাস থেকে 3টা করে টপিক এক এক দিনেই শেষ করব, 3টা করে ব্যাকলিংক এক এক দিনে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে। আর এই ব্যাকলিংকের ক্লাস শেষ হলেই আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর দিকে আগাবো।
তো আগামী ক্লাসে আমরা কিন্তু একদম টাইম টু টাইমই শুরু করে দিব, সো সবাই একটু টাইম টু টাইম চলে আসবেন। আজকে অনেকে হয়তো আসেন নাই, 2জন আসেন নাই, তো তাদের সাথে যদি আপনাদের কন্ট্যাক্ট হয় তাহলে আপনারা বলে দিবেন, ঠিক আছে? স্যার ইউটিউবে কি স্যার ব্যাকলিংক করার কি স্যার প্রয়োজন হয় স্যার? হ্যাঁ, ইউটিউবেও দরকার হয়, লিংক শেয়ার করা হয় না, ইউটিউবেও দরকার হয়। আসিফ সাহেব জয়েন করছেন না ক্লাসে? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, তো আজকের মতো এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ব্যাকলিংকের প্রপার জিনিসগুলো আমরা স্টার্ট করব, যাতে করে আমরা কিভাবে ব্যাকলিংক গুলো স্টার্ট করব, কিভাবে শেষ করব, কোনটা কিভাবে করতে পারি আমরা ব্যাকলিংক, সেগুলো আমরা দেখব, ঠিক আছে? ওকে স্যার। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।